আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যার সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি এবং আমি সৈয়দা সাদিয়া বেনাজির। শুরুতেই ইরান ইসরায়েল প্রসঙ্গ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানের নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এ সময় নিহত হন খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এ ঘটনায় শোক প্রকাশ করে ইরানে 40 দিনের রাষ্ট্রীয় শোক এবং 7 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। পাল্টা পদক্ষেপে অঞ্চলটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ষষ্ঠ দফার হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাই সত্যি হল। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার বিরল সুযোগের অপেক্ষায় ছিল। এর আগেই শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির মৃত্যুর দাবি করে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন। শুধু খামেনি নয়, তার বাসভবনে থাকা তার মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ এই হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে ইরানে ঘোষণা করা হয়েছে 40 দিনের রাষ্ট্রীয় শোক ও 7 দিনের ছুটি। বিবিসি বলছে, এই হামলায় কমপক্ষে 40 জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রীও রয়েছেন বলে দাবি করছে সংস্থাটি। এছাড়া ইরানের শীর্ষ 7 কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। রেড ক্রিসেন্ট বলছে, ইরানে এখন পর্যন্ত 2 শতাধিক নিহত হয়েছে। এর মধ্যে 108 স্কুল শিক্ষার্থীও রয়েছেন। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে উভয় পক্ষ। রাজধানী তেহরান সহ পশ্চিম ও মধ্য ইরানের 30টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGCর বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ নেতাদের আবাসস্থল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত 27টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ষষ্ঠ দফার হামলা। ইমরুল হাসান, RTV। খামেনির নিহতের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও তীব্র প্রতিক্রিয়ায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভূতপূর্ব শক্তি দিয়ে আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানান, শত্রু দেশকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে ইরানকে বলে একইভাবে হুমকি দেন। এদিকে খামেনি হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া ও হামাস সহ একাধিক পক্ষ। খামেনির হত্যাকে নিষ্ঠুর হত্যাকাণ্ড আখ্যা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস খামেনির মৃত্যুকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জঘন্য ফল বলে আখ্যা দিয়েছে। এদিকে খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। ইরানকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নির্বাসিত রাজপুত্র রেজা পাহলাভি। বিস্তারিত আরাফাত ইয়াসেরের রিপোর্টে। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ইরানকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। তার এই সতর্কবার্তার পর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
এদিকে ইরানের শেষ রাজার ছেলে রেজা পাহলাভি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেন, খামেনির মৃত্যুর সঙ্গে ইসলামিক রিপাবলিকের যুগও শেষের দিকে এগোচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের বরাতে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে আইআরজিসি। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলে, খামেনির হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেয়া হবে না এবং দেশি বিদেশি সব ষড়যন্ত্র নির্মূল করা হবে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ৬ষ্ঠ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে আইআরজিসি। এতে ২৭ মার্কিন ঘাঁটি, ইসরায়েলের টেল নফ এয়ারবেজ, তেল আবিবের হাকিরিয়া সামরিক সদর দপ্তর ও একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলার কথা বলা হয়েছে। আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। অন্যদিকে হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলে উল্লেখ করেছে রাশিয়া। মস্কো সামরিক অভিযান বন্ধ করে কূটনীতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। চীনও একই উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। এদিকে খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানের মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে নিহত হয়েছে অন্তত ৯ জন। জানা যায়, রোববার করাচির মাই কোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনসুলেটের কাছে আয়াতুল্লাহ খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জড়ো হয় বিক্ষোভকারীরা। বিক্ষোভরতরা কনসুলেট ভবনে ঢুকে পড়ারও চেষ্টা করে। বিক্ষোভকারীদের একটি দলকে কনসুলেট ভবনের জানালা ভাঙচুর করা ও আগুন ধরিয়ে দিতে দেখা যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিপেটার পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী মোট ৫৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। তবে এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক মনিটরিং করছেন বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেন, যাত্রীদের বিড়ম্বনা এড়াতে সরকারের পক্ষ থেকে সকল ব্যবস্থা নেওয়া হয়েছে। আরও জানাচ্ছেন বিপুল দেব রায়। ইরান ও মার্কিন ইসরায়েল যুদ্ধের কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতার সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। এতে করে বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। শনিবারের মতো রবিবার সকাল থেকেও দেখা গেছে যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। আমি আসছি সেই মানিকগঞ্জ থেকে, কালকে আসছি, এখন পর্যন্ত এই এয়ারপোর্টে অবস্থান করতেছি। ফ্লাইট মিস হলে আমার বিশাল ক্ষতি হয়ে যাবে। আমরা আর কি এখানে বিস্তারিত জানার জন্য আসছি, আসার পরে এখন এখানে বলতেছে যে ফ্লাইট ক্যান্সেল হয়ে গেছে। ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোই হতাশায় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। সেই সাথে সরকারের ব্যবস্থাপনা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন তারা। আমরা একটা প্রিপারেশন প্রস্তুতি নিয়ে আসছি, এরপরে কখনই হবে কোনো ধরনের নিশ্চয়তা তো দিচ্ছে না, পাচ্ছি না। তো বহু মানুষ আছে, আমি আসছিলাম, ইফতারির টাইম পার হয়ে গেছে, এই যে ভিতরে খাওয়া দাওয়া কিছুই নেই, আমরা এমনি উপাসে ছিলাম, আমরা বাইরে থেকে খাওয়া নিয়ে আসি নাই, ঠিক আছে, আমরা ভিতরে এমনি ছিলাম। তবে যাত্রীদের ভোগান্তি কমাতে সরকারের পক্ষ থেকে হেল্পিং ডেস্ক খোলাসহ নানা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী। প্রধানমন্ত্রী তারেক রহমান সার্বক্ষণিক পরিস্থিতি মনিটরিং করছেন বলেও জানান তিনি। আমরা নিরাপদ জায়গায় থাকার জন্য ওইখানে রাষ্ট্রদূতরা তারা প্রত্যেককে সেভাবে মেসেজ দিচ্ছেন, প্রত্যেকের মতো করে সেফ সাইডে চলে গেছে। যখনই ফ্লাইট চালু হবে, নর্মালি আমরা টেলিভিশনের স্কলে বা মিডিয়ার মাধ্যমে আমরা এটা জানানো, সিভিল এভিয়েশনের কর্তৃপক্ষ এখানে বসা আছে, প্রতিমন্ত্রী বসা আছে, 24 ঘন্টা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনিটর করতেছেন। এই ধরনের যখনই যেটা হবে, এটা সোশ্যাল মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা জনগণকে জানানোর চেষ্টা করব। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপ সহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা। বিপুল দেবরাই, RTV, ঢাকা। কূটনৈতিক আলোচনার মাধ্যমে ইরান ও মধ্যপ্রাচ্য সংকটের সমাধান চায় বাংলাদেশ। আপাতত সেখানে অবস্থিত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা ও সহায়তায় জোর দিচ্ছে সরকার, এমনটি জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে কথা বলেন তিনি।
মধ্যপ্রাচ্যের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে দেশের উপর সম্ভাব্য প্রভাব, বিশেষ করে জ্বালানি সংকটের বিষয়ে কোনো নির্দেশনা আছে কিনা এ প্রশ্নে উপদেষ্টা বলেন, এই মুহূর্তে আমাদের যে মজুত আছে তা নিয়ে তেমন কোনো সমস্যা হবে না। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না, আপনার দেশের ভিতরে যারা স্ট্যান্ডার্ড আছেন অথবা যারা বিদেশে কোনোভাবে কোনো দুশ্চিন্তায় আছেন এই মধ্যপ্রাচ্যের এই কারেন্ট সিচুয়েশনে। এই সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট আমাদের মোটামুটি প্রস্তুতি ভালো এগুলোর জন্য। এগুলা নিয়ে কোনো তেমন শঙ্কিত কিছু নাই। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যের নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বড় ধরনের প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, তেলের বাজার ও শেয়ার বাজারেও। বিশ্ববাজারে সম্ভাব্য সেই প্রভাব নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থানীয় সময় শনিবার সকালে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের নিরাপত্তা হুমকি হ্রাস পাবে এবং ইরানের জনগণের জন্য রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা পাল্টা হামলায় তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সংঘাত তীব্র হলে এ রুটে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বাড়বে। ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। রোববার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছিল প্রায় $73। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত সীমিত হলেও এ দাম $80 ছুঁতে পারে। সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত থাকলে তা $100 কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তেলের দাম বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে প্রায় 0.6 থেকে 0.7%। এদিকে ভূ রাজনৈতিক উত্তেজনায় সাধারণত আর্থিক বাজারে অস্থিরতা বাড়ে। চলতি বছরই মার্কিন শুল্কনীতি ও প্রযুক্তি খাতের বিক্রির চাপে ওয়াল স্ট্রিটে সূচকের ওঠানামা দেখা গেছে। চলতি বছর VIX অস্থিরতা সূচক প্রায় 1/3 বেড়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে ডলার শক্তিশালী হতে পারে, যদিও জাপানি ইয়েন ও সুইস ফ্রা নিরাপদ আশ্রয় হিসেবে টিকে থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো এর সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা আরও বিস্তৃত হতে পারে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারেও অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। ইমতিয়াজ আহমেদ, RTV। যুক্তরাষ্ট্র, ইসরায়েল, ইরান যুদ্ধ বাংলাদেশের নতুন সরকারের জন্য গভীর অর্থনৈতিক ও কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করতে পারে। বিশ্ব রাজনীতির পাশাপাশি বৈশ্বিক অর্থনীতিতে অনিশ্চয়তার ঢেউ আছড়ে পড়বে দেশের শ্রমবাজারে। প্রবাসী কর্মসংস্থান, রেমিটেন্স এবং রপ্তানি খাত সব মিলিয়ে ঝুঁকি বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই মুহূর্তে কোনো পক্ষপাত নয়, পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করার পরামর্শও তাদের। আরও জানাচ্ছেন শাকিলা করিম। মধ্যপ্রাচ্যের অস্থিরতা সরাসরি যুদ্ধক্ষেত্র থেকে অনেক দূরে থাকা দেশগুলোকেও প্রভাবিত করছে। বাংলাদেশের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ প্রবাসী শ্রমবাজার। মধ্যপ্রাচ্যের আকাশসীমা বন্ধ হয়ে যাওয়ায় ঢাকার বিমানবন্দরে ফ্লাইট চলাচলে বড় ধরনের বিপর্যয় দেখা দিয়েছে। মধ্যপ্রাচ্যগামী অর্ধশত আন্তর্জাতিক ফ্লাইট বাতিলের ঘোষণায় অনেক রেমিটেন্স যোদ্ধা বিপাকে পড়েছেন, যাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ পর্যায়ে। বড় বড় রাষ্ট্রগুলো এখানে ইনভলভ রয়েছে। সেই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের অভিবাসন খাতটা বড় ধরনের একটা সংখ্যার মুখোমুখি হওয়ার একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। সেখানে তারা যদি যেতে না পারে তাহলে কিন্তু নতুন একটা সংকট তৈরি হবে। যারা বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মী প্রেরণ করে থাকে, এই রিক্রুটিং এজেন্সিগুলোর হাতে কিন্তু পর্যাপ্ত ভিসা রয়েছে। সেই রিক্রুটিং এজেন্সির মালিকেরাও কিন্তু এক ধরনের অর্থনৈতিক সংকটে পড়বে। অন্যদিকে সমুদ্রপথে পণ্য পরিবহনের ক্ষেত্রেও বাড়ছে ঝুঁকি। নৌপথ হরমুজ প্রণালী বন্ধ থাকায় কেপ অফ গড ঘুরে জাহাজে পণ্য আনতে বেড়ে যেতে পারে শিপিং খরচ ও বিমা প্রিমিয়াম। এর প্রভাব পড়বে বাংলাদেশের রপ্তানি খাতে, বিশেষ করে তৈরি পোশাক শিল্পে। LNG
একটা মেজর পার্ট আসে মিডল ইস্ট থেকে, আর একটা পার্ট আসে ইউএসএ থেকে। সো ইউএস থেকে যেগুলো আসবে সেটা আসতে হবে আবার সাউথ আফ্রিকার নিজ দিক দিয়ে আবার আসতে হবে, ফলে কস্ট অফ এলএনজি যেটা ইউএস থেকে আসবে সেটা বাড়বে। আর মিডল ইস্ট থেকে যেহেতু আমরা আনতে পারছি না, সুতরাং আমাদের কস্টিংগুলো, তেলের কস্টিংগুলো অনেক বেড়ে যাবে বলে ধারণা করছি। এই মুহূর্তে বাংলাদেশের শ্রমবাজারে বড় ধরনের ধস না নামলেও পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণে রাখা জরুরি। বিশেষজ্ঞদের মতে কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে রপ্তানি বাজার এবং প্রবাসী কর্মীদের সুরক্ষায় প্রস্তুতি নেওয়াই নতুন সরকারের বড় চ্যালেঞ্জ। যে কোনো একটা পক্ষের দিকে অ্যালাইন হয়ে যাওয়ার চেয়ে খুব গভীরভাবে নজরটা রাখাটা খুব জরুরি। আমাদের দেখা দরকার ন্যাশনাল ইন্টারেস্টটা। উই শুড বি ভেরি ভেরি কেয়ারফুল ওয়াইল গিভিং এনি স্টেটমেন্ট অথবা কারো পক্ষ অবলম্বন করে কোনো কার্যক্রম গ্রহণ করার থেকে। হাজার মাইল দূরের সংঘাত, কিন্তু তার প্রতিধ্বনি শোনা যাচ্ছে দেশের অর্থনীতিতে। প্রস্তুতি ও নীতির সঠিক সমন্বয় ঠিক করবে ভবিষ্যৎ পরিকল্পনা। শাকিলা করিম, RTV, ঢাকা। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বিকেলে বায়তুল মোকাররম উত্তর গেট থেকে মিছিলটি শুরু হয়ে বিজয়নগর মোড়ে গিয়ে শেষ হয়। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলাকে সার্বভৌমত্ব ও মানবাধিকারের উপর আঘাত বলে মন্তব্য করেন দলটির নায়েবে আমির ATM আজহারুল ইসলাম। সমাবেশে নেতারা বলেন, আগ্রাসন বন্ধ না হলে মধ্যপ্রাচ্য সহ মুসলিম বিশ্বে অস্থিরতা বাড়বে। এ সময় জাতিসংঘ ও OICর ভূমিকার সমালোচনা করেন তারা। পাশাপাশি বিক্ষোভ থেকে চুয়াডাঙ্গায় জামায়াত নেতা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়। তারা সব নিয়ে নিলে পারলে তাও তৃপ্তি হতো কেন আমরা জানি না। অন্যের জিনিস খাইতে যারা মজা পায় তাদের কোনোদিন পৃথিবীতে তৃপ্তি হয় না। ইসরায়েলকে ইউজ করা হয়েছে, কিন্তু এর সাথে সবচেয়ে বড় পরাশক্তি জড়িত। সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশে আমরা এই হত্যাকাণ্ডের আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দেশে যত শীর্ষ সন্ত্রাসী চাঁদাবাজ আছে তাদেরকে অতি শিগগিরই আইনের আওতায় আনার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। তিনি বলেন, কিভাবে আনা হবে সেই পরিকল্পনা ফাঁস করতে চাই না। সচিবালয়ে সাংবাদিকদের কথা বলেন তিনি। এছাড়া সীমান্তে হত্যা বন্ধে ভারতীয় হাইকমিশনারকে বিশেষভাবে বলা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বিস্তারিত জানাচ্ছেন বেলাল হোসেন। সচিবালয় ফায়ার সার্ভিস কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বৈঠক শেষে সরকারের ক্ষমতা গ্রহণের মাত্র 13 দিনেই আইনশৃঙ্খলা পরিস্থিতি দৃশ্যমান উন্নতি হয়েছে বলে জানান। কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দেন স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাওয়ার বিষয়ে উচ্চ পর্যায়ের সিদ্ধান্ত হবে। বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। আমি আমাদের পরিকল্পনাটা এখানে এখনই ফাঁস করতে চাই না। এ সময় জুলাই আন্দোলনে পুলিশ হত্যার তদন্তের বিষয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, তাদেরকে আইনি সুরক্ষা দিতে হবে এবং সাংবিধানিক সুরক্ষা দিতে হবে। জুলাই জাতীয় সনদের আইনি স্বীকৃতি দিতে হবে, সাংবিধানিক স্বীকৃতি দিতে হবে। এই সমস্ত অঙ্গীকার আমরা সই করেছি এবং অঙ্গীকারাবদ্ধ হয়েছি। তার আলোকেই আমরা যা কিছু সিদ্ধান্ত নেব। এছাড়া ভারতীয় হাই কমিশনার প্রণব বার্মার সাথে সাক্ষাতের বিষয়ে কথা বলেন সালাউদ্দিন আহমেদ। বর্ডার হত্যার বিষয়টি যেন আমাদেরকে আর শুনতে না হয়, সেই বিষয়ে যেন আমরা সবসময় এনগেজড রাখি। আমাদের বিজিবি এবং তাদের BSF যেন কন্টিনিউয়াস এই বিষয়ে বৈঠক। ভারতের পর্যটন ভিসা পর্যায়ক্রমে চালুর আশ্বাস দিয়েছেন বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তারা এশিওর করেছে যে তারা গ্র্যাজুয়ালি সেটা চালু করবে পূর্ণাঙ্গ। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। আগামী 5 মার্চের মধ্যে শেষ হবে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের কাজ, আর 8 তারিখের মধ্যে সম্পন্ন হবে প্রস্তুতি। আর জুলাইয়ে ব্যাপক হারে শুরু হবে এই কার্যক্রম। সকালে রাজধানীর কড়াইলে এসব কথা বলেন সমাজ কল্যাণমন্ত্রী অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন।
এদিকে বগুড়া 6 আসনে উপনির্বাচনের কারণে আগামী 10 মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে বগুড়া যাচ্ছেন না প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীম চৌধুরী। কর্মসংস্থান, মানুষের শিক্ষা, নির্বাচনের আগে 4 কোটি পরিবারকে পর্যায়ক্রমে ফ্যামিলি কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই কার্ডের মাধ্যমে আমরা নির্বাচনে জিতে সরকার গঠনের পরই পদক্ষেপ নেন এ প্রতিশ্রুতি বাস্তবায়নের। আগামী 10 মার্চ পাইলট প্রকল্প হিসেবে 14টি উপজেলায় উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। সকালে রাজধানীর করাইল বস্তিতে মাঠ পর্যায়ের ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ ও যাচাই বাছাইয়ের কার্যক্রম পরিদর্শন করেন সমাজ কল্যাণ মন্ত্রী এজেডএম জাহিদ হোসেন। পরে কথা বলেন সাংবাদিকদের সঙ্গে। 10 তারিখ ইনশাল্লাহ প্রধানমন্ত্রী এটা আর শুভ সূচনা করতে পারবে, অর্থাৎ ফ্যামিলি কার্ড বিতরণের মাধ্যমে। আমরা আশাবাদী যে এই পাইলটিংটা যদি আমরা সাকসেসফুলি শেষ করতে পারি আগামী মাস থেকে, অর্থাৎ ঈদুল ফিতরের পর থেকে আমরা তার পরবর্তীতে সেকেন্ড ফেজে যাব এবং গ্র্যাজুয়ালি আমরা র্যাপিডলি এটাকে আমরা স্প্রেড করব এবং জুলাইয়ের নেক্সট ফাইন্যান্সিয়াল ইয়ারে থেকে এটা আরও ব্যাপকভাবে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য কার্যক্রম সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হবে। এদিকে দুপুরে কড়াইল পরিদর্শন করেন স্থানীয় সরকার ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। জানান আগামী 10 মার্চ কড়াইল থেকেই শুরু হতে পারে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি। বগুড়া উপনির্বাচনে নির্বাচনী তফসিল ঘোষণা করবার কারণে ওটা নির্বাচনী আচরণ বিধি পরিপন্থী হবে। এই কারণে মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত 10 তারিখে বগুড়া না গিয়ে কড়াইলবাসীরও সৌভাগ্য হতে পারে উনি এখানেও আসতে পারেন। ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে কেউ টাকা চাইলে তাকে আইনের হাতে তুলে দেওয়ার আহ্বানও জানান প্রতিমন্ত্রী। কেউ যেন কোনো অনৈতিকভাবে পয়সা করে কাউকে না দেয়, ঘুষ যেন না দেয় কার্ডের জন্য। কার্ড এটা সম্পূর্ণ ফ্রি পাবে। শামীম চৌধুরী, RTV, ঢাকা। স্বাস্থ্যসেবা নিশ্চিতে চাহিদা অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি। এ সময় ঠাকুরগাঁওয়ের 250 শয্যার জেনারেল হাসপাতালকে 500 শয্যায় উন্নীত করার কথাও জানান তিনি। এছাড়া ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ স্থাপনের বিষয়টি নিশ্চিত করা হয়েছে জানিয়ে মির্জা ফখরুল হাসপাতাল পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন। জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার বেলাল হোসেন সহ স্বাস্থ্য কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। মানুষ যেন স্বাস্থ্যসেবা পায় সেই বিষয়ে আমরা সবসময় সজাগ থাকবো। সিভিল সার্জন আছেন তাকে অনুরোধ করবো স্বাস্থ্য ব্যবস্থাটা ঠাকুরের জেলাতে যেন আপনার ভালো হয়, সাধারণ মানুষ যেন স্বাস্থ্যসেবা পায়, সেই অনুযায়ী নিজেদের সীমিত সম্পদ দিয়েও যেন আমরা কাজ করতে পারি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কারচুপির অভিযোগ আমলে নিয়ে রাজশাহী 4 ও পাবনা 4 আসনের ব্যালট পেপার ও রেজাল্ট শিট হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল। একই সঙ্গে এই বিষয়ে পরবর্তী শুনানির জন্য আগামী 11 মে দিন ধার্য করেছেন আদালত। বিচারপতি জাকির হোসেনের নেতৃত্বাধীন আপিল ট্রাইব্যুনাল আবেদনগুলো গ্রহণ করে এ আদেশ দেন। এর আগে এই 2 আসনে পরাজিত বিএনপি প্রার্থীর পক্ষে এই আবেদন করা হয়। অভিযোগ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত আদালতে উপস্থাপন করা হয়েছে জানিয়ে রায়ের পক্ষে হবে বলে প্রত্যাশা বিএনপির আইনজীবীর। রাজধানীতে গণস্বাস্থ্য হোমিওর বিপণন কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুল্লাহকে হত্যা করে তার সঙ্গে একই বাসায় থাকা হোটেল কর্মচারী শাহিন আলম বাকবিতণ্ডা গালিগালাজের এক পর্যায়ে ওবায়দুল্লাহকে হত্যা করে লাশ কয়েক টুকরা করে বিভিন্ন স্থানে শাহিন ফেলে দেয়। দুপুরে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় পুলিশ। ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার হারুনুর রশিদ বলেন, এই হত্যার ঘটনায় শাহিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করে ঘটনার বিবরণ দিয়েছে শাহিন। পুলিশ জানায়, গত 27 ফেব্রুয়ারি রাতে শাহিন কাজ শেষে বাসায় ফেরার পর ওবায়দুল্লাহর সাথে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ওবায়দুল্লাহ গোসলখানায় গেলে শাহিন পেছন থেকে চাপাতি দিয়ে তার ঘাড় ও গলায় আঘাত করে। এতে ওবায়দুল্লাহর মৃত্যু হয়। মেডিকেল শিক্ষাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার অনুরোধ করেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। বলেন, মেডিকেল শিক্ষার্থীরা রাজনীতিতে জড়ালে দেশের মানুষ সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত হবে।
সকালে রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইন্ডাকশন প্রোগ্রামে অংশ নিয়ে এসব কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী। দেশের মানুষের চিকিৎসায় বিদেশ নির্ভরতা কমাতে চিকিৎসকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান মন্ত্রী। অনুষ্ঠানে দেশের মানুষের জন্য মানসম্পন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ বলে মন্তব্য করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। বলেন, দুর্নীতি ও সীমাবদ্ধতা দূর করে সেবা দিতে পারলে দেশের প্রান্তিক মানুষও স্বাস্থ্যসেবা পাবে। এদিন বিএমইউতে রেসিডেন্সি ইন্ডাকশন প্রোগ্রামে শপথ নিলেন ১৩০৬ রেসিডেন্ট শিক্ষার্থী। শিক্ষা গ্রহণে ব্যাঘাত ঘটায় রাজনীতি, এটা থেকে যতটুকু সম্ভব এই শিক্ষাকালীন সময়ে দূরে থাকা উচিত। মানুষের ভিতরে পলিটিক্স তো থাকবে, একটা বিশ্বাস থাকবে, বাট ইট শুড নট ডিস্টার্ব দা এই টিচিং পিরিয়ড বা লার্নিং পিরিয়ডটাতে এটা থাকা উচিত না। আপনারা আমাদের প্রিয় ছাত্রছাত্রীদেরকে, সম্মানিত শিক্ষক শিক্ষিকা বৃন্দ, আপনারা ইউ মাস্ট নট ব্রিং দেম ইনটু ইউর পলিটিক্স, অথবা ওনাদেরকে পলিটিক্সে উৎসাহিত করবেন না। তাদেরকে বেশি করে উৎসাহিত করেন লেখাপড়ায়, প্র্যাকটিক্যাল, থিওরিটিক্যাল। পাবনার ঈশ্বরদীতে দাদি ও নাতনি হত্যার প্রধান আসামি শরীফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে নিয়ে ঘটনাস্থলে অভিযান চালিয়ে হত্যায় ব্যবহৃত হাতুড়ি ও অ্যাঙ্গেল উদ্ধার করা হয়েছে। আসামি শরীফুল ঈশ্বরদীর কালিকাপুর গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে। এর আগে পাবনার ঈশ্বরদীতে দাদি কিশোরী নাতনি হত্যার ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। নিহত সুফিয়া বেগমের মেয়ে মর্জিনা খাতুন বাদী হয়ে ঈশ্বরদী থানায় মামলাটি করেন। শনিবার সকালে ঈশ্বরদীর ভবানীপুর এলাকায় একটি বাড়ি থেকে দাদি এবং পাশের ফসলের মাঠ থেকে বিবস্ত্র অবস্থায় নাতনির মরদেহ উদ্ধার করা হয়। নরসিংদীতে চাঞ্চল্যকর কিশোরী ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি নুরা সহ গ্রেফতার ৭ জনের ৮ দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে নরসিংদী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এই আদেশ দেন। জেলার পুলিশ সুপার পুলিশ আবদুল্লাহ আল ফারুক জানান, গত 2 দিনে কিশোরীর মায়ের করা মামলায় এজাহারভুক্ত ৯ জনের মধ্যে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি 2 পলাতক আসামিকেও দ্রুতই আইনের আওতায় আনার কথাও জানান তিনি। বুধবার রাতে নুরার নেতৃত্বে একটি চক্র কিশোরী আমিনাকে বাবার কাছ থেকে ছিনিয়ে নেয়। পরদিন মাধবদীর একটি জমিতে তার মরদেহ পাওয়া যায়। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫ নেয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় কবিতা পরিষদের সভাপতি কবি মোহন রায়হান। তবে এই পুরস্কারের অর্থ ব্যক্তিগতভাবে গ্রহণ করবেন না বলে জানিয়েছেন তিনি। একই সঙ্গে বলেন, নিয়ম অনুযায়ী তিনি প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার গ্রহণ করতে চান। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। এর আগে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৫-এর জন্য মনোনীত হয়েছিলেন মোহন রায়হান সহ ৯ জন। গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে মনোনীত অন্যদের এই পুরস্কার তুলে দেওয়া হলেও মোহন রায়হানকে দেওয়া হয়নি। নতুন সরকারের সংস্কৃতি মন্ত্রী নিতাই রায়চৌধুরী তখন এ প্রসঙ্গে বলেছিলেন, মোহন রায়হানের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ আছে। এসব বিষয় খতিয়ে দেখে আবার পুরস্কার ঘোষণা করা হবে। কৃষকরা পুরোদমে পেঁয়াজ উত্তোলন শুরু করায় পেঁয়াজের দাম নিম্নমুখী। দেশের বিভিন্ন বাজারে এর প্রভাব পড়েছে। রমজানে বিভিন্ন পণ্যের দাম বাড়লেও পেঁয়াজের দাম পড়া শুরু করায় স্বস্তি সাধারণ ক্রেতাদের মধ্যে। সবচেয়ে বেশি দাম কমেছে দিনাজপুরের হিলি বাজারে। রোজার শুরুতে ৪০ টাকা কেজির পেঁয়াজ ১৫ টাকা কমে বিক্রি হচ্ছে ২৫ টাকা কেজি দরে। বাজারে দেখা যায় দেশি পেঁয়াজে বাজার সয়লাভ। কিছুদিন আগেও যেখানে প্রতি মণ পেঁয়াজ ১৮০০ থেকে ২০০০ টাকায় বিক্রি হয়েছে, সেই পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকায়। এরকম সরবরাহ ভালো থাকলে বাজারে পেঁয়াজের দাম হাতের নাগালে থাকবে বলে মনে করেন ক্রেতা বিক্রেতারা। তবে অতি মুনাফালোভী অসাধু ব্যবসায়ী এবং পেঁয়াজ সিন্ডিকেট যাতে সক্রিয় হতে না পারে, এজন্য বাজার মনিটরিং জরুরি বলেও মনে করেন ক্রেতারা। বৃহৎ পরিসরে আধুনিক ও উন্নত গ্রাহক সেবা দেওয়ার লক্ষ্যে মার্কেন্টাইল ব্যাংকের সুবর্ণচর শাখা স্থানান্তরিত হয়ে নোয়াখালীর চর জব্বর থানার হারিস চৌধুরী বাজারে অবস্থিত আনোয়ারা ইসমাইল টাওয়ারে আজ থেকে কার্যক্রম শুরু করেছে। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান প্রধান অতিথি হিসেবে প্রধান কার্যালয় হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে নতুন ঠিকানায় সুবর্ণচর শাখার উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে আরও যুক্ত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাকির হোসেন, শামীম আহমেদ, অসীম কুমার সাহা, ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন, ডক্টর তাপস চন্দ্র পাল ও শাহ মোহাম্মদ সোহেল। অনুষ্ঠানে প্রধান কার্যালয়ের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের সদস্যরা সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যার সংবাদ এ পর্যন্তই। রাতের সংবাদ 11:15 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।